এই পর্যায়ে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে চাহিদা। মূলত অর্থনীতির প্রধান বিষয় হচ্ছে চাহিদা, যোগান। এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে অর্থনীতিটা পরিচালিত হয় বা অর্থনীতির যত সমস্যা আছে সেগুলো সৃষ্টি হয়। তো চাহিদা যদি আলোচনা করতে যাই তাহলে আমরা এই বিষয়গুলো আলোচনা করতে হবে। যেমন চাহিদা কাকে বলে, চাহিদার নির্ধারক, চাহিদা বিধি, চাহিদা বিধির ব্যতিক্রম। তো এই ভিডিওতে আমরা এই চারটা বিষয় কভার করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন এবং ভিডিওটির শেষে আমি বলে দিব যে কিভাবে এই টপিক থেকে বা চাহিদা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং সেগুলো কিভাবে অ্যান্সার করতে পারে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই হলো চাহিদা কাকে বলে। তো মূলত বা সাধারণত চাহিদা বলতে আমরা যখন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করি, যেমন আমার একটি শার্ট লাগবে, এটা হচ্ছে একটা চাহিদা। তো অর্থনীতিতে চাহিদার যেই সংজ্ঞাটা আছে সেটা একটু ভিন্ন। কেন? চাহিদা হতে হলে তিনটা বৈশিষ্ট্য প্রয়োজন আছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে চাহিদার বৈশিষ্ট্য কয়টি? তাহলে চাহিদার বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। কি কি? একটা হচ্ছে দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার যে দ্রব্যটা প্রয়োজন সেটা ক্রয় করার সামর্থ্য থাকতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বারটা কি বলা যায়? ক্রয় করার সামর্থ্য বা অর্থ থাকা। তিন নাম্বার হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা। আমার যে অর্থ আছে বা আমার যে দ্রব্যটা প্রয়োজন সেটার জন্য আমি কি অর্থ ব্যয় করতে প্রস্তুত কিনা, সেটা হচ্ছে তিন নম্বর বৈশিষ্ট্য। এই তিনটা বৈশিষ্ট্য যখন একসাথে হবে তখন হবে চাহিদা। তাহলে চাহিদার সংজ্ঞাটা কি হতে পারে? একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা যেই পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে বলা হয় চাহিদা। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে বলা হয় চাহিদা। এই ক্লাসগুলো করার সময় আপনারা সাথে খাতা এবং কলম নিয়ে বসবেন। আমি যে সংজ্ঞাগুলো বলতেছি সেই সংজ্ঞাগুলো সাথে সাথে লিখে নেবেন, কারণ এইগুলোই আপনাদের যে থিওরিটিক্যাল পার্ট, ক বিভাগ বা ক খ যে প্রশ্নগুলো হয় সেগুলো এখান থেকেই হয়। তো এরপরে হচ্ছে চাহিদার নির্ধারক। নির্ধারক কাকে বলে? নির্ধারক শব্দের অর্থ হচ্ছে যেটার উপর নির্ভর করে। আর চাহিদার নির্ধারক যেটা হচ্ছে চাহিদা গঠন হতে বা চাহিদার উপরে কোন বিষয়গুলো নির্ভর করে। যেমন চাহিদার এক নম্বর নির্ধারক হচ্ছে দাম। কেন দাম? কারণ দ্রব্যের দামের উপরেই চাহিদাটা নির্ভর করে। যখন দাম বৃদ্ধি পায় তখন চাহিদাটা হ্রাস পায়, আর যখন দাম হ্রাস পায় তখন চাহিদা বৃদ্ধি পায়। দুই নম্বর হচ্ছে আয়। ক্রেতার যে আয় আছে এই আয়ের উপরেও আমাদের চাহিদা নির্ভর করে, কারণ আপনার আয় যতটুকু সেই অনুযায়ী আপনার চাহিদা সৃষ্টি হবে। চাহিদা অসীম, আমাদের যে চাহিদা আছে সেটা অনেক বেশি, কিন্তু তারপরেও আমাদের সীমাবদ্ধ থাকতে হয় আমাদের আয়ের উপর ভিত্তি করে। কারণ একজন ব্যক্তির যখন ৫,০০০ টাকা আয় থাকে তখন সে অনুযায়ী সে ব্যয় করে বা তার চাহিদাটা সৃষ্টি হয়। আবার একজন ব্যক্তির যখন ১০,০০০ টাকা আয় হবে তখন সে অনুযায়ী সে ব্যয় করার চেষ্টা করবে। তো এক্ষেত্রে যখন ভোক্তার বা ক্রেতার আয় বৃদ্ধি পায় তখন চাহিদা বৃদ্ধি পায়, আবার যখন আয় হ্রাস পায় তখন চাহিদা হ্রাস পায়। তো এক্ষেত্রে দামের সাথে চাহিদার যে সম্পর্ক সেটা হচ্ছে বিপরীত, আয়ের সাথে চাহিদার যে সম্পর্ক সেটা হচ্ছে সমমুখী সম্পর্ক। তিন নাম্বার হচ্ছে পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দাম। তো পরিপূরক এবং পরিবর্তক এই দুটো শব্দ নতুন। তো এক্ষেত্রে পরিপূরক দ্রব্যটা কি এবং পরিবর্তক দ্রব্যটা কি সেটা আগে জানতে হবে। পরিপূরক দ্রব্য হচ্ছে যে একটার সাথে আরেকটার ব্যবহার বৃদ্ধি করতে হয়। যেমন এই যে মার্কারটা আছে, এই মার্কারটা ব্যবহার করতে হলে আমাকে লাগে হচ্ছে হোয়াইট বোর্ড।
তো এই মার্কারের চাহিদাটা সৃষ্টি হয় হোয়াইট বোর্ডের সাথে, এবং হোয়াইট বোর্ডের চাহিদার সাথে সাথে আমার মার্কারের চাহিদা সৃষ্টি হচ্ছে। তাহলে এই মার্কার এবং হোয়াইট বোর্ড দুটো হচ্ছে একটা আরেকটার পরিপূরক। অথবা চা এবং চিনি, চা খাইতে হলে বা চা আমাদের উপভোগ করতে হলে আমাদের অবশ্যই চিনির প্রয়োজন হয়। এই ক্ষেত্রে চা এবং চিনি দুটো হচ্ছে পরিপূরক দ্রব্য। এই দ্রব্যের দামের উপরেও চাহিদা নির্ভর করে, কারণ একটার দাম বৃদ্ধি পেলে অন্যটার চাহিদা হ্রাস পেতে পারে। এরপরে হচ্ছে পরিবর্তক দ্রব্য। একটার পরিবর্তে যখন অন্যটা ব্যবহার করা যায় তখন সেই দ্রব্যকে বলা হয় পরিবর্তক দ্রব্য। যেমন চিনি এবং গুড়। চিনির কাজ হচ্ছে মিষ্টি তৈরি করা, গুড়ের কাজও হচ্ছে মিষ্টি তৈরি করা, কোনো খাবারকে মিষ্টান্ন করা। তা এখন যদি চিনির দাম বৃদ্ধি পায় তাহলে গুড়ের চাহিদা বৃদ্ধি পাবে, আবার যখন গুড়ের দাম বৃদ্ধি পাবে তখন চিনির চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে একটার পরিবর্তে যখন অন্যটা ব্যবহার করা যায় তখন সেটা হবে পরিবর্তক দ্রব্য। তো এটাও আরেকটা নির্ধারক। 4 নম্বর হচ্ছে অভ্যাস বা রুচি। ভোক্তার অভ্যাস বা রুচির উপরেও চাহিদা নির্ভর করে। কিভাবে? যেটা কারো অভ্যাস হয় সেই দ্রব্যটাই সে বেশি ব্যবহার করে, তো আর যেটার অভ্যাস বা রুচি থাকে না সেটার উপরে তার কোনো চাহিদা থাকে না। তো মূলত আমাদের এই যে 3টা নির্ধারক আছে, এই 3টা নির্ধারকই প্রধান। এটার থেকে বেশিরভাগ, এই 3টার থেকে বেশিরভাগ প্রশ্ন হয়। তাহলে কি বললাম? দামের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত, আয়ের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে সমমুখী সম্পর্ক। এখান থেকে 2টা প্রশ্ন থাকতে পারে। 1 নম্বর হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্ক কি, 2 নম্বর হতে পারে আয়ের সাথে চাহিদার সম্পর্ক কি। আশা করি বুঝতে পেরেছেন। এর পরের টপিক হচ্ছে চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধিটা আমরা কিভাবে, মূলত আমাদের প্রথমে বুঝতে হবে যে বিধি শব্দের অর্থ কি। বিধি শব্দের অর্থ নিয়ম অথবা আইন। বিধি শব্দের অর্থ কি? নিয়ম অথবা আইন, যেটা একটা নিয়মের মধ্যে পড়ে। যেমন আমাদের বাংলাদেশের নিয়মে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে অথবা যদি কেউ কারোর সাথে মারামারি করে তার আইন অনুযায়ী কি হয়? শাস্তি হয়। তো সেরকমই চাহিদার একটা বিধি আছে। তো চাহিদার বিধিটা কি? চাহিদার যে অন্যান্য নির্ধারক সমূহ আছে, যেমন ধরো আয়, সময়, রুচি, অভ্যাস, তারপর হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম, পরিবর্তক দ্রব্যের দাম, এরকম যত নির্ধারক আছে সব নির্ধারকগুলো যখন স্থির থেকে যেরকম আছে সেরকম থেকে শুধুমাত্র দামের পরিবর্তনের ফলে, যখন চাহিদার পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদা বিধি। এই ক্ষেত্রে দামের পরিবর্তনটা কিরকম হয়? দাম বৃদ্ধি পায়, চাহিদা হ্রাস পায়, আর দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। তো এটাকে আমরা যখন সূচির মাধ্যমে প্রকাশ করব বা সূচির মাধ্যমে এটাকে ব্যাখ্যা করা যায়। কিভাবে ব্যাখ্যা করা যায়? যেমন দাম আর হচ্ছে চাহিদা 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা পর্যন্ত হলো। এক্ষেত্রে চাহিদা কত হতে পারে? 1 টাকা হলে ধরেন 10, 2 টাকা হলে 8, 3 টাকা হলে 6, 4 টাকা হলে 4 একক। তো এক্ষেত্রে কি পাচ্ছে? দাম বৃদ্ধি পাচ্ছে, চাহিদা হ্রাস পাচ্ছে। আবার যদি আমরা বিপরীতভাবে কল্পনা করি, দাম আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় চাহিদা বিধি। তো এটার থেকে যদি আমাদের বলা হয় যে চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে রেখাটা কিভাবে অঙ্কিত হয়? একটা ভূমি অক্ষ এবং একটা লম্ব অক্ষ নেওয়া হলো। ভূমি অক্ষে কি দেওয়া হলো? চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম। দাম কত নেওয়া হয়েছিল? 1, 2, 3, 4, 1, 2, 3, 4। আর চাহিদার পরিমাণ হচ্ছে 2, 4, 6, 8, 10। এক্ষেত্রে যখন দাম 1 টাকা হয় চাহিদার পরিমাণ হচ্ছে 10, এটা এ বিন্দু হইল।
দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 8, বি বিন্দু দাম 3 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 6, দাম 4 টাকা হলে চাহিদা হয় 4 একক। তাহলে এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। এই বিন্দুগুলো যোগ করে আমরা যেই রেখাটা পাই সেটাই হচ্ছে চাহিদা রেখা। এখন এখান থেকে এটা চাহিদা বৃদ্ধি কিনা সেভাবে কিভাবে ব্যাখ্যা করবে, যে যখন দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান হবে তখনই সেটা চাহিদা বৃদ্ধি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই বিধির কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে এই বিধিটা যেখানে কাজ করে না। যেমন আমরা ওই যে নির্ধারকগুলো পড়লেই বুঝতে পারি, যেমন দাম ব্যতীত যখন আয় বৃদ্ধি পায় তখন আমাদের চাহিদা বৃদ্ধিটা কাজ করে না। আবার আরেকটু আছে, সেটা হচ্ছে গিভেন দ্রব্য। ব্যতিক্রমের মধ্যে অন্যতম একটা হচ্ছে গিভেন দ্রব্য। তাহলে গিভেন দ্রব্য, এই গিভেন হচ্ছে একজন অর্থনীতিবিদের নাম। কেমন? স্যার রবার্ট গিভেন। স্যার রবার্ট গিভেন তিনি আইরিশ কৃষকদের নিয়ে একটা গবেষণা করেছিলেন। সেই গবেষণায় দেখা গেছে যে তারা নিকৃষ্টতম দ্রব্য, সমাজে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদের যে নিকৃষ্টতম দ্রব্য, এখানে নিকৃষ্ট দ্রব্য বলতে পচা বা বাসি এরকম কোনো দ্রব্য না। নিকৃষ্ট দ্রব্য হচ্ছে যেমন মোটা চাল, আলু, এই ধরনের দ্রব্য যেগুলা একদম নিম্ন শ্রেণীর মানুষ ক্রয় করে তাদের জীবন ধারণের জন্য, বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কাছাকাছি থাকে এগুলা। তাহলে হঠাৎ করে দেখা গেল যে চালের দাম অনেক বৃদ্ধি পাইল, তখন এই যে আলু, চালের পরিবর্তে কি ক্রয় করা হবে? আলু ক্রয় করা হবে। কিন্তু আলুর চাহিদাও আগে যা ছিল তার থেকে আরো বৃদ্ধি পেয়ে গেল। তো এতে বোঝা গেল কি, যে নিকৃষ্ট দ্রব্যের দাম বা অথবা গিভেন দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় তখন চাহিদাও বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে এই দুইটার সাথে সম্পর্ক হচ্ছে সমমুখী সম্পর্ক। যেহেতু সমমুখী সম্পর্ক, সেহেতু এই জায়গায় চাহিদা বৃদ্ধিটা কাজ করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে ভ্যালেন্ট গুডস অথবা ভ্যালেন্ট দ্রব্য। এই ভ্যালেন্ট দ্রব্যটা হচ্ছে বিলাসজাত দ্রব্য। তো বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামটা ম্যাটার করে না, কারণ বিলাসজাত দ্রব্যের দ্বারা আমরা প্রকাশ পাই আমাদের আভিজাত্য। একজন সমাজে উন্নত ব্যক্তি বা কে অনেক নিম্নমানের, কে এবং ঊর্ধ্বমানের, এটা ব্যাখ্যা করা হয় এই ভ্যালেন্ট গুডস দ্বারা। যেমন আসবাবপত্র, আসবাবপত্র যখন অনেক দামি হবে সেটা ফ্যাক্ট না, আসবাবপত্র যদি সুন্দর হয় তখন সেটা দামি হলেও সে কিনবে। তারপরে গাড়ি, মোবাইল ফোন, এগুলা যত দামি হোক না কেন, যদি সৌন্দর্য বেশি হয় তখন এটার চাহিদা বৃদ্ধি পায়। তখন এখানেও সমমুখী সম্পর্ক থাকে দামের সাথে। তার মানে এখানেও কি করবে না, চাহিদা বৃদ্ধিটা কাজ করবে না। এরপর হচ্ছে আয়। এই আয়ের বেলাও চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না, কারণ এর আগে আমরা পড়েছিলাম যে আয় বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায়, আর হ্রাস পেলে চাহিদা হ্রাস পায়। এর আগেও বলেছিলাম আবার নির্ধারকের বেলায় যে পরিপূরক এবং পরিবর্তক দ্রব্যের দাম। তাহলে পরিপূরক দ্রব্য এবং পরিবর্তক দ্রব্যের দামের উপর কি হয় না, এই চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না। আশা করি এই চাহিদা সম্পর্কিত সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো প্রথমে আমি বলে রাখি যে এগুলো হচ্ছে আপনাদের সহায়ক ক্লাস, এগুলো দেখে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন। মূল ক্লাসগুলো আপনারা করবেন হচ্ছে আপনাদের যে টিচার থাকবে সেই টিচার থেকে ভালোভাবে আয়ত্ত করে নেবেন। তো এখন আসতে পারি যে আমরা এই টপিক থেকে কিভাবে প্রশ্ন পাবো পরীক্ষায়। এই টপিক থেকে কিভাবে প্রশ্ন পাওয়া যাবে সেই ধারণাগুলো আমি এখন দিয়ে দেব। এই টপিক থেকে প্রশ্ন পেতে পারেন, যেমন এরকম একটা সূচি দেওয়া থাকতে পারে, যেমন প্রাইস আর হচ্ছে চাহিদা 1 2 3 4 10 8, তারপর হচ্ছে 6
4 এরকম একটা সূচি দেওয়া থাকতে পারে, সেখান থেকে প্রশ্ন হতে পারে যে চাহিদা রেখা অঙ্কন করো। প্রশ্নটা কি হতে পারে? চাহিদা রেখা অঙ্কন করো। দ্বিতীয় নম্বর থাকতে পারে যে উদ্দীপকের যে সূচিটি আছে সেটা কোন বিধির সাথে সম্পর্কযুক্ত। তাহলে কোন বিধির সাথে সম্পর্ক হবে? চাহিদা বিধির সাথে। কিভাবে? এই যে দাম বৃদ্ধি পাচ্ছে আর এদিকে চাহিদা হ্রাস পাচ্ছে, এতটুকু দেখে আমাদের বুঝতে হবে কোন বিধির সাথে সম্পর্কযুক্ত হয়। তো এছাড়াও সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো, তো সেগুলো আমি আরেকটা পরবর্তী ভিডিওতে কভার করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আর লম্বা করছি না। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ সবাই।